ক্ষেত্রেও এর পরের রাউন্ডে এই সহায়তা বিস্তৃত হবে। দেখেন, আমরা এগ্রিকালচার নিয়ে কাজ করি, চাইল্ড রাইট নিয়ে কাজ করি, এডুকেশন নিয়ে কাজ করি, হেলথ নিয়ে কাজ করি, যেটা নিয়েই কাজ করি না কেন, আমার মনে হয় যে এনজিও সেক্টরকে এখন একটু দাঁড়াতে হবে, একটা জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতে হবে যে আমাদের কাজগুলো কি শুধুমাত্র সার্ভিস ডেলিভারি এবং এইটাকে আমরা সোশ্যাল ইকোনমিক রাইটের মধ্যে ফেলে দেব, নাকি এইটা একটু ভ্যালু বেসড হবে। এই যে আমাদের সোশ্যাল ইকোনমিক রাইটকে অ্যাড্রেস করার সাথে সাথে ভ্যালু বেসডটা এমন হবে যেটা পলিটিক্যাল রাইটের সাথেও সিভিল রাইটের সাথেও লিঙ্ক থাকবে। আমার মনে হয় যে গত অনেক বছরে এনজিও সেক্টরের যে একটা ধার ছিল, এনজিও সেক্টরের যে একটা অবস্থান ছিল বিভিন্ন ইস্যুতে, যেটা রাজনীতিবিদেরা গোনায় ধরতো, এটা মনে হয় আমাদের অনেকটা কমে গেছে। আমরা সার্ভিস ডেলিভারি দিই এবং আমরা সেটাকে হিউম্যান রাইটস বলি। সেটাকে হিউম্যান রাইটস না বলার তো কোনো কারণ নেই, কারণ সোশ্যাল ইকোনমিক কালচারাল রাইটস তো স্বীকৃতভাবে আন্তর্জাতিক হিউম্যান রাইটস। কিন্তু আমাদেরকে সাথে সাথে এই ডেলিভারির সাথে এগুলো যদি ভ্যালু বেসড হয়, তাহলে আমরা কিন্তু সিভিল এবং পলিটিক্যাল রাইটের সাথেও লিঙ্ক করতে পারবো। এবং দেশে যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, সেখানে নাগরিক সমাজের যে বলিষ্ঠ একটা কণ্ঠস্বরের দরকার ছিল, অবস্থানের দরকার ছিল, ঐক্যমতের দরকার ছিল, সেটা আমরা অনেক শেষের দিকে এসে পেয়েছি। আমরা যদি প্রথম থেকেই ভ্যালু বেসড, আমরা বলছি না যে ভ্যালু বেস না, কিন্তু আমরা হয়তো ওই কাজগুলোর মধ্য থেকে এই ভ্যালুটাকে বের করি না, বা কাজগুলোর সাথে এই ভ্যালুটাকে সংযুক্ত করতে অনেক সময় ব্যর্থ হই। আমার মনে হয় যে নতুন বাংলাদেশের কথা যদি আমরা বলি, তাহলে এই যে কাজগুলো আপনারা করবেন, এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি, যে বৈষম্য বিরোধী একটা সমাজ আমরা করব, সেখানটাতে এই যে আশাটা, এই নতুন প্রজন্মের এই আশার সাথে এই কাজগুলোকে সম্পৃক্ত করতে, এটাকে ভ্যালু বেস করার আসলে কোনো বিকল্প নেই। এবার একটু আমি আসি যে আমাদের লোকাল লেভেলে যারা কাজ করেন, তাদের আসলে বিদেশি সাহায্য পেতে, দাতা গোষ্ঠীর সমর্থন পেতে কেন এত কষ্ট হয়। এটা কি এই জন্য যে তারা ইংরেজি লিখতে পারেন না? তারা যে কাজটা করবেন, এটা তারা যতটা ভালো বুঝেন, এটা কিন্তু আমরা অতটা ভালো কখনোই বুঝি না। তারা একদম যাদের জন্য কাজ করবেন তাদের সাথে থাকেন, তাদের প্রয়োজনটা বুঝেন এবং সেটাকে আর্টিকুলেট করতে পারেন। কিন্তু আমাদের আসলে সরকারি পর্যায়েও তো অনেক প্রতিবন্ধকতা আছে। যেমন আমি জানি ব্যক্তিগতভাবে যে একটা লোক খুব ভালো কাজ করছে খাগড়াছড়িতে বন্যপ্রাণী নিয়ে, কিন্তু সে এবং আমি এটাও জানি যে ইউএসএআইডি কিন্তু বন্যপ্রাণী এই সমস্ত ব্যাপারে অনেক সহায়তা দেয়, কিন্তু সেই ইউএসএআইডির সাহায্যটা পেতে পারবে না। কেন পারবে না? সে ইংরেজি লিখতে পারলেও পারবে না। কারণ হচ্ছে তার রেজিস্ট্রেশন নেই। এখন এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা যে এত কাম্বারসাম করে রেখেছে আমাদের সরকার, মানে আমি গতকাল নিজে ফোন করেছি এনএসআইতে, যে আমি যে প্রতিষ্ঠানে ছিলাম বা অন্যান্য বড় বড় জাতীয় মহলে পরিচিত, তাদের ফাইলগুলো গিয়ে সেখানে আটকে থাকে। এমন ভেরিফিকেশন হয়, ভেরিফিকেশন হতে হতে বলে না টাইমই পার হয়ে যায় যে কাজটা করতে চেয়েছিলাম সেই কাজে। তো আপনারা এনজিও ব্যুরোর কাজটা বুঝেছি যে আপনাদের রেজিস্ট্রেশন লাগে, কিন্তু আপনারা যদি লোকাল লেভেলে, ধরেন রেজিস্টার্ড এনজিওরা দায়িত্ব নিয়ে যদি লোকাল লেভেলে যারা কাজ করে, ভলান্টারিজম প্রমোট করে, ক্রিয়েটিভিটি প্রমোট করে, তাদেরকে সাপোর্ট করতে না দেন, তাহলে রেজিস্ট্রেশনের বেড়াজালে কিন্তু আমরা সকলে আটকে যাব। এই রেজিস্ট্রেশন করা এক ঝামেলা, রেজিস্ট্রেশন রিনিউ করা একটা ঝামেলা। তো সরকার সবকিছু ইনকাম ট্যাক্স পেমেন্টও এবার অনলাইনে করে দিচ্ছে মানুষের জীবনটাকে সহজ করতে। আপনারা আপনাদের ভেরিফিকেশন প্রসেসটা যার যার সাথে কথা বলতে হয় তার সাথে কথা বলে সহজ করেন। নতুবা স্থানীয় পর্যায়ে যারা কাজ করে তারা তো আপনার রেজিস্ট্রেশন নিয়ে কাজ করতে গেলে তাদের আজকে থেকে শুরু করলে 5 থেকে 7 বছরের ধাক্কার মধ্যে ফেলে দিলেন। তাহলে তাদের যে ক্রিয়েটিভিটি, তাদের যে স্পৃহা লোকাল লোকজনকে সাহায্য করার, সেই কাজটা তো কখনো আসলে বাস্তবায়িত হবে না। আমি যদি ডিজি সাহেবকে বলছি আইন আছে, আপনাকে সেটা বাস্তবায়ন করতে হবে, কিন্তু একটু ভিন্নভাবে ভাবেন। আপনি আমাকে একটা উদাহরণ দেন যে বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথায়, 2-1টা আফ্রিকান দেশ আছে, $5,000 যদি কেউ পায়
সেটার জন্য এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে যেতে হয়? আপনি আমাকে বলেন। এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর এই লোকবল আছে? এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর নিজের পরিচালনা পদ্ধতি কি সেরকম স্বচ্ছ? আপনি যদি সেটা নিশ্চিত করতে পারেন তাহলে এক কথা, সেটা তো নিশ্চিত আপনি কেন, আমাদের সকলকেই এই স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হয়। $5,000 যদি আমি পাই সেটার জন্য আমার আপনার কাছে যেতে হয়। এইটা সিম্পলিফাই করার কোনো উপায় নেই। এবং এই আইনটা এসেছে বিশ্বের অনেক দেশেই এসেছে, এখানেও আবার দাতা গোষ্ঠীদেরও একটা ভূমিকা ছিল। তারা টেরোরিজমের একটা স্লোগান, একটা ধোঁয়া তুলে এমন অবস্থা করেছে যে বিদেশ থেকে টাকা আসার ফান্ড নিয়ন্ত্রণ করার নামে আসলে নিয়ন্ত্রণ করা হয় এনজিওদের কাজগুলো। এবং আমরা যখন আপনার কাছে কোনো একটা প্রকল্পের জন্য যাই তখন আমাদেরকে ঠিক করতে হয় যে সরকারের পলিসির সাথে আমার এই প্রকল্প সামঞ্জস্যপূর্ণ। আমার প্রকল্প কেন সরকারের পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে? আমার প্রকল্প সামঞ্জস্যপূর্ণ হবে, আমার সাংবিধানিক অধিকার আছে, যেটা গণতান্ত্রিক অধিকার আছে মত প্রকাশের ব্যাপারে, চিন্তার ব্যাপারে, সংগঠনের ব্যাপারে। সরকারের সব পলিসিতে আমি টিকমার্ক দিব কেন? আমি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চাই না, সরকার চায়, আমি বলতে পারবো না? আমি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ক্যাম্পেইন করতে পারবো না, অ্যাডভোকেসি করতে পারবো না? এগুলো আমার মনে হয় এখন সময় আমাদের চিন্তা করার। এবং আপনিও একটু বিবেচনা করে দেখেন যে আসলে আইনটার উদ্দেশ্য হচ্ছে আমার ফান্ড ফ্লোটা কোত্থেকে আসে এটা আপনি দেখবেন, আমাকে যাতে টেরোরিস্ট কোনো অর্গানাইজেশন ফান্ড দিতে না পারে সেটা দেখবেন, মানি লন্ডারিং না হয় যেন সেটা দেখবেন। মানি লন্ডারিং কি আপনি ঠেকাতে পেরেছেন? আমরা যত বিলিয়ন ডলার পাচারের গল্প শুনছি, আপনার এই আইন দিয়ে তো আপনি ঠেকাতে পারেন নাই। এমনকি মানি লন্ডারিং আইন দিয়েও আপনি ঠেকাতে পারেন নাই। শুধু এই স্থানীয় এনজিও গুলোকে নানান আষ্টে পৃষ্ঠে বেঁধে, আমরা যারা জাতীয় পর্যায়ে একটু কথা বলতে চাই আমাদেরকে নানান আইনের বেড়াজালে ফেলে এটা করাটা এখনকার সরকার চাইবে কিনা আমি মনে করি যে আমাদের নাগরিক সমাজের এক হয়ে একটা অবস্থান নিয়ে এই কথাটা সরকারের কাছে বলতে হবে। এবং এনজিও গুলোর কেন, সকল সরকারি দপ্তরেরই কাজে করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। আপনার তো লোকবল নেই। আমার একটা বাস্তব উদাহরণ দিই। আমার প্রকল্প পড়েই আছে, যখন আমি বেলাতে ছিলাম পড়েই আছে, অ্যাপ্রুভাল হয় না। তো আমি জিজ্ঞেস করলাম কারণটা কি? বলে যে এখন বি দিয়ে যত এনজিও আছে তাদেরকে একটা অফিসারের কাছে অ্যাসাইন করা হয়েছে। এখন বেলার আগে আছে ব্র্যাক, এখন ব্র্যাকের প্রকল্পের ঠেলায় তো বেলা আসতেই পারে না। এখন এটা একটা মুশকিল হয়ে যাচ্ছে আমাদের জন্য। কাজে আমি বলবো যে এটা সত্য, সরকারের একটা নিয়ন্ত্রণ থাকতে হবে, কিন্তু সরকার কোন পর্যায়ে যে নিয়ন্ত্রণ করবে, সরকার একটা নিয়ন্ত্রণমূলক সংস্থা হবে কিনা। সরকার যদি সত্যি মনে করে যে এনজিওদের কার্যক্রম, বিশেষ করে মাঠ পর্যায়ের এনজিওদের কার্যক্রম সরকারকে বরং সহায়তা করে, তাইলে আমি মনে করি ফ্লেক্সিবিলিটির জায়গাগুলো এবার আমাদেরকে খুঁজে দেখতে হবে। আপনি কেন $5,000 দায়িত্ব নেবেন? এটাও আমার আপনার কাছে যাইতে হবে? আমি তো গণতন্ত্রহীন একটা দেশে বাস করি না। এগুলোকে একটু চিন্তা করে রেজিস্ট্রেশন প্রসেসটা একটু সিম্পলিফাই করে এগোতে হবে। কারণ রেজিস্ট্রেশন প্রসেস তখনই বেশি রিজিড হয়ে যায় যখন আপনি যে মতাদর্শ ধারণ করেন তার ভিন্ন মতাদর্শের কেউ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে, তো ভিন্ন মতাদর্শ থাকবে না, সেটা তো থাকবেই দেশে। কাজে গণতন্ত্রের সাথে আপনার যে ম্যান্ডেট, এনজিওদের স্বাধীন চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনার যে ম্যান্ডেট, আমাদের যে অধিকার, তার সাথে আপনার ম্যান্ডেটটা একটু দয়া করে আমাদের সকলকে একসাথে আসলে মিলিয়ে দেখতে হবে। তো আপনাকে বলার আগে আমি মনে করি এনজিওরা যারা আছে তারা অন্তত নিজেদের কাজের সুবিধার্থে এই সমস্ত বিষয়ে একটা ঐক্যমতে আসাটা জরুরি। আশা করি যারা 18 জন আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন তারা একটা মূল্যবোধ থেকে আপনাদের কাজগুলো পরিচালনা করবেন। আশা করি এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো আপনাদেরকে সহায়তা করবে এবং আশা করি একটা দিন এমন আসবে যখন আপনারা আর ব্র্যাকের মাধ্যমে নয়, নিজেরাই আসলে অ্যাপ্লাই করতে পারবেন এবং দাতা গোষ্ঠীর থেকে সহায়তা পাবেন। সকলকে অনেক ধন্যবাদ।